1971 সাল পাকিস্তান ভেঙে বিশ্বের মানচিত্রে জন্ম নিয়েছিল এক নতুন দেশ, বাংলাদেশ। আজ 5 দশক পর ইতিহাস কি আবার নিজের পুনরাবৃত্তি করতে চলেছে? আজ পাকিস্তানের একদিকে বালুচিস্তান জ্বলছে, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। কোথাও স্বাধীনতার দাবি, কোথাও মৌলিক অধিকারের দাবি, কোথাও আবার বছরের পর বছর শোষণ, বৈষম্য এবং দমননীতি নিয়ে আওয়াজ উঠছে। তাই একটা প্রশ্ন রয়ে যায়, পাকিস্তান কি শুধু অর্থনৈতিক সংকটে ভুগছে, নাকি দেশের ভিতরটা নড়ে গিয়েছে? আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের ভূ রাজনীতি, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা সবকিছু নিয়ে একসাথে বিশ্লেষণ করব। আমি জিৎ, আপনারা দেখছেন যুগান্তর। পাকিস্তানের সবচেয়ে বড় সংকট কি অর্থনীতি? অনেকেই ভাবেন পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হলো IMF এর ঋণ, ডলারের সংকট, মুদ্রাস্ফীতি, বিদ্যুতের দাম, বেকারত্ব। কিন্তু এই সমস্ত সমস্যার থেকেও একটা বড় সমস্যা আজ পাকিস্তানের সামনে দাঁড়িয়ে আছে, নিজের দেশের মানুষের ক্ষোভ। একদিকে বালুচিস্তান, অন্যদিকে POK, আর তারপর খাইবার পাখতুনখোয়ার জঙ্গি হামলা। সব মিলিয়ে পাকিস্তানকে আজ একসঙ্গে বহু অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে। এটা কোনো একদিনে তৈরি হয়নি। পাকিস্তানের জন্মের সময় থেকেই কি সমস্যার বীজ বপন হয়ে গিয়েছিল? 1947 ব্রিটিশ ভারত ভাগ হলো, জন্ম হলো ভারতের, জন্ম হলো পাকিস্তান। কিন্তু পাকিস্তান শুরু থেকেই একটা অদ্ভুত রাষ্ট্র। একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান। দুই অংশের মধ্যে প্রায় 1600 কিলোমিটার ভারতের ভূখণ্ড। শুধু তাই নয়, পশ্চিম পাকিস্তানের মধ্যে ছিল একাধিক জাতিগত পরিচয়, পাঞ্জাবি, সিন্ধ, পাশতুন, বালোচ। প্রত্যেকের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, ইতিহাস আলাদা। কিন্তু রাষ্ট্র গঠনের সময় পাকিস্তান একটি একক জাতি পরিচয় তৈরি করার চেষ্টা করে। অনেক বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে প্রশ্ন বহুদিন ধরেই আছে এবং সেই প্রশ্ন আজও শেষ হয়নি। বাংলাদেশের ইতিহাস কেন আজও গুরুত্বপূর্ণ? 1971 সাল পূর্ব পাকিস্তানের মানুষ অভিযোগ করলেন তাদের ভোটের অধিকার মানা হচ্ছে না, অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রভূত হচ্ছে পশ্চিম পাকিস্তানে। তারপর কি হয়েছিল সেটা ইতিহাস। একটা গৃহযুদ্ধ, শরণার্থী সংকট এবং জন্ম নেয় এক নতুন দেশ, বাংলাদেশ। এই ঘটনার পর থেকেই পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে প্রশ্ন ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ পাকিস্তানের মানুষ আবার বিভিন্ন অঞ্চলে অসন্তোষ প্রকাশ করছেন। কিন্তু আজকের পরিস্থিতি 1971 সালের মতো এমন দাবি করা ঠিক হবে না, কারণ আজকের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। তবু ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয়, যখন কোনো দেশের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে মানুষ অসন্তোষ প্রকাশ করতে থাকে, তখন সেটা শুধুমাত্র আইন শৃঙ্খলার সমস্যা হিসাবে দেখলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। এবার আসি বালুচিস্তানে। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালুচিস্তান। আয়তনের দিক থেকে পুরো পাকিস্তানের প্রায় 44% এলাকা এই একটি প্রদেশেই, কিন্তু জনসংখ্যা মাত্র 6%। শুনতে অবাস্তব লাগলেও এটাই পাকিস্তানের সবচেয়ে সম্পদশালী অঞ্চলগুলোর একটি। এখানেই রয়েছে প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, কয়লা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। আর এখানেই রয়েছে গোয়াদার বন্দর, যেটিকে ঘিরে চীন এবং পাকিস্তানের মধ্যে সিপেক অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্প গড়ে উঠেছে। অর্থাৎ বালুচিস্তান শুধু পাকিস্তানের জন্য নয়, চায়নার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে 1947-48 সালে। তখন বালুচিস্তানের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। এরপর কয়েক দশক ধরে সেখানে একাধিক বিদ্রোহ, সামরিক অভিযান এবং রাজনৈতিক সংঘাতের ইতিহাস রয়েছে। বিভিন্ন বালোচ জাতীয়তাবাদী সংগঠন অভিযোগ করে যে তাদের সম্পদের যথাযথ অংশ তারা পায় না এবং তাদের রাজনৈতিক অধিকার সীমিত করা হয়। অন্যদিকে পাকিস্তান সরকার এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্নতাবাদী এবং নিরাপত্তার জন্য হুমকি বলে বর্ণনা করে। এই দুই বিপরীত অবস্থানের মধ্যেই আজকে সংঘাত বুঝতে হবে। কিন্তু সাম্প্রতিককালে এমন কি ঘটল যে বালুচিস্তান আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনামে? কেন চীন এত উদ্বিগ্ন, আর কেন পাকিস্তান আর এক প্রান্তে? পাক অধিকৃত কাশ্মীরেও কেন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে? পরের পর্বে আমরা জানবো বালুচিস্তানের রক্তাক্ত হওয়ার ইতিহাস, সিপেক, গোয়াদার বন্দর এবং পাকিস্তান কিভাবে এই অঞ্চলগুলি হারাতে পারে। পাকিস্তানের জন্মের পর থেকেই একটি প্রদেশ কখনো পুরোপুরি ইসলামাবাদের নিয়ন্ত্রণ নিতে পারে।
সেই প্রদেশের নাম বালুচিস্তান। আর আজ এই অঞ্চলের কথাই গোটা বিশ্বে চলছে। তার ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় ৮০ বছর আগে। বালুচিস্তানের ইতিহাস আসলে কি ঘটেছিল? 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের সময় বালুচিস্তানের একটা বড় অংশ ছিল কালাত রাজ্য নামে এক পরিচিত দেশের রাজ্য। তখন প্রশ্ন উঠেছিল, কালাত কি স্বাধীন থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে? ঐতিহাসিক নথি অনুযায়ী কয়েক মাস রাজনৈতিক আলোচনা চলার পর 1948 সালে কালাত পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। কিন্তু এরপর থেকেই বিরোধের শুরু। বালুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো একাংশ দাবি করে এই অন্তর্ভুক্তি তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। অন্যদিকে পাকিস্তানের সরকার বলে আইনগতভাবে ও সাংবিধানিকভাবেই পাকিস্তানের অংশ হয়। এই দুই ভিন্ন ব্যাখ্যার উপরই আজকে সংঘাতের ভিত্তি দাঁড়িয়ে আছে। কেন বারবার বিদ্রোহ হয়? 1948, 1958, 1962, 1963, 2004 প্রায় প্রতি দশকে বালুচিস্তানে কোনো না কোনো বিদ্রোহ হয়েছে। প্রতিবারই পাকিস্তানের সেনাবাহিনী অভিযান চালিয়েছে। প্রতিবারই দুপক্ষ একে অপরকে দোষারোপ করেছে। বালুচ সংগঠনগুলির অভিযোগ, তাদের সম্পদ নিয়ে যাওয়া হয় কিন্তু কোনো উন্নয়ন হয় না, চাকরি কম, শিল্প কম, স্থানীয়দের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। অন্যদিকে পাকিস্তানের সরকারের বক্তব্য, বিদ্রোহী সংগঠনগুলো বিদেশি সমর্থন পায় ও দেশের অখণ্ডতার বিরুদ্ধে কাজ করে। সত্যিটা বোঝার জন্য দুপক্ষের দাবি জানা জরুরি। কেন বালুচিস্তান এত গুরুত্বপূর্ণ? আপনি হয়তো ভাবছেন একটি প্রদেশ নিয়ে এত আলোচনা কেন? কারণ এই অঞ্চল শুধু একটা মরুভূমি নয়, এটি পাকিস্তানের সবচেয়ে কৌশলগত অঞ্চলগুলির একটি। এখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, কয়লা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। এখানেই শেষ নয়, গোয়াদার বন্দর পাকিস্তানের ভবিষ্যৎ। আরব সাগরের তীরে অবস্থিত এই গোয়াদার বন্দর, এই বন্দরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেক। এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। চীনের লক্ষ্য আরব সাগর অবধি পৌঁছানো, সরাসরি বাণিজ্যের পথ তৈরি করা। তাতে মধ্যপ্রাচ্যে থেকে জ্বালানি আমদানির পথ ছোট হবে। আর পাকিস্তানের আশা এই প্রকল্প তাদের অর্থনৈতিকভাবে স্টেবল করবে। কিন্তু এখানেই সমস্যা। বালুচ জাতীয়তাবাদী সংগঠনগুলোর অভিযোগ, বন্দর হচ্ছে, রাস্তা হচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে, কিন্তু স্থানীয় মানুষ তার সুফল পাচ্ছে না। বরং অনেকেই দাবি করেন উন্নয়ন প্রকল্পের জন্য স্থানীয় মানুষদের উচ্ছেদের মুখে পড়তে হয়েছে এবং পর্যাপ্ত কর্মসংস্থানও পাননি। অন্যদিকে পাকিস্তানের সরকার বলছে সিপেক পুরো দেশের উন্নয়নের জন্য। চীনের উদ্বেগ কেন বাড়ছে? ভাবুন, চীন কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে, কিন্তু যদি সেই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে পড়ে, তাহলে চীনের ইনফ্রাস্ট্রাকচারের খরচের জন্য কোটি কোটি টাকা ডুবে যাবে। এর ফলে পাকিস্তানের উপর আরো চাপ বাড়ছে। একদিকে নিরাপত্তা বজায় রাখা, অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা। বালুচিস্তানে আজ কি হচ্ছে? গত কয়েক বছরে বিভিন্ন বিদ্রোহী সংগঠনের হামলা বেড়েছে, পাকিস্তানের সেনাবাহিনীও অভিযান চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন দাবিও ছড়াচ্ছে যে বালুচিস্তান স্বাধীনতার ঘোষণা করেছে বা বেশিরভাগ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। বিদ্রোহী সংগঠনগুলো আবার ভারতবর্ষের থেকে স্বীকৃতি দাবি করেছে। কোনো দেশ এখনো স্বাধীন বালুচিস্তানকে স্বীকৃতি দেয়নি, তাই এ ধরনের দাবিকে যাচাই না করে সত্য হিসাবে মেনে নেওয়া ঠিক হবে না। কিন্তু আপনি যদি মনে করেন সমস্যা শুধু বালুচিস্তানে সীমাবদ্ধ, তাহলে ভুল করবেন। কারণ পাকিস্তানের উত্তর দিকে আরেকটি বড় অস্থিরতা তৈরি হয়েছে। যে অঞ্চলকে পাকিস্তান বছরের পর বছর ধরে স্বাভাবিক বলে তুলে ধরার চেষ্টা করেছে, সেই পাক অধিকৃত কাশ্মীরেই আজ হাজার হাজার মানুষ রাস্তায়। কেন? কি চাইছে তারা? কেন ইন্টারনেট বন্ধ? কেন হাজার হাজার নিরাপত্তা বাহিনী ওখানে মোতায়েন করা হয়েছে? পরের পর্বে আমরা বিস্তারিতভাবে জানব। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিক্ষোভ, জেএসি আন্দোলন, পাকিস্তানের কড়া পদক্ষেপ এবং এই সংকট কেন আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর আরেকটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে এবং বিচার করতে হবে, পাকিস্তান কি আবার ভাঙার পথে? পাকিস্তান অধিকৃত কাশ্মীর যে অঞ্চলে আজও বিতর্ক শেষ হয়নি, প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। ভারত সরকার এই অঞ্চলকে জম্মু অ্যান্ড কাশ্মীরের অংশ বলে মনে করে, যা বর্তমানে পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পাকিস্তান এটিকে আজাদ জম্মু ও কাশ্মীর বলে উল্লেখ করে। কিভাবে আন্দোলন শুরু হলো? কয়েক মাস আগে এক রাজনৈতিক বিতর্ক থেকে শুরু হয় এই আন্দোলন। বিষয়টা ছিল পিওকেতে আইনসভায় 12টি সংরক্ষিত আসন নিয়ে। এই আসনগুলো পাকিস্তানের অন্য অন্য অংশ থেকে আসা মানুষরা যারা জম্মু অ্যান্ড কাশ্মীরে এখন বসবাস করছে তাদের জন্য সংরক্ষিত। কিন্তু অনেক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ব্যবস্থার ফলে কাশ্মীর এবং জম্মুর রাজনৈতিক প্রতিনিধিত্ব
দুর্বল হয়ে পড়ছে। তাদের মতে ইসলামাবাদ এই অঞ্চলের রাজনীতিতে প্রভাব বজায় রাখছে। একটি আদালতের রায় এই সাংবিধানিক ব্যবস্থা বহাল রাখার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। চলুন এবার আন্দোলনগুলো নিয়ে একটু কথা বলি। জ্যাক আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব হয়ে উঠে আসে একটি সংগঠন, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জ্যাক। তারা 38 দফা দাবি প্রকাশ করে। এর মধ্যে ছিল সস্তায় বিদ্যুৎ, কর্মসংস্থান, স্থানীয় সম্পদের উপর বেশি অধিকার, সুশাসন, বিচার ব্যবস্থার সংস্কার, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বস্তি। অনেক বাসিন্দারই বক্তব্য, এটা শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং বহু বছর ধরে জমে থাকা মানুষের ক্ষোভ। যখন জ্যাক আন্দোলন শুরু করে, পাকিস্তানি সরকার কি করলো? সরকারের পদক্ষেপ ছিল অত্যন্ত কঠোর। রিপোর্ট অনুযায়ী জ্যাককে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়। অনেক নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। শতাধিক কর্মীকে আটক করা হয়। বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং হাজার হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। যত বেশি কড়াকড়ি বাড়ে, তত বেশি মানুষ রাস্তায় নামতে শুরু করে। মুজাফফরাবাদে একাধিক এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের বক্তব্য, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার চাই, আমরা মৌলিক অধিকার চাই, কিন্তু আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে, আমাদের সন্ত্রাসবাদী বলা হচ্ছে, কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আন্দোলন যখন সংগঠিত হতে থাকে, তখন রাজনৈতিক দাবিগুলো আলো বেড়ে যায়। কারণ অভিযোগ উঠতে থাকে পেট্রোলের তীব্র সংকট, হাসপাতালে পৌঁছানো কঠিন, ওষুধের সরবরাহে সমস্যা, দৈনন্দিন জীবন বিপর্যস্ত। অনেক স্থানীয় বাসিন্দারা দাবি করেন 1 বোতল পেট্রোল পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ঘুরতে হচ্ছে। আবার কেউ অভিযোগ করেন রাস্তায় যানবাহন নেই, দোকানপাট বন্ধ, জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের প্রশাসনের বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আর আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এই পরিস্থিতি নিয়ে ভারতও প্রতিক্রিয়া জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিক্ষোভকে বহু বছরের রাজনৈতিক বঞ্চনা, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়া এবং প্রশাসনিক নিপীড়নের ফল বলে দাবি করে। ভারতের অভিযোগ, অতিরিক্ত বল প্রয়োগ, ইন্টারনেট বন্ধ, খাদ্য ও ওষুধ সরবরাহে বাধা এবং সাধারণ মানুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ও নিজেদের পদক্ষেপকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় বলে দাবি করেছে। এবার আপনারা একবার ভাবুন, একদিকে বালুচিস্তানে দীর্ঘদিনের অস্থিরতা, অন্যদিকে পিওকেতে ব্যাপক বিক্ষোভ, এর সঙ্গে অর্থনৈতিক সংকট, সন্ত্রাসবাদ, রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে পাকিস্তান কি তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় দাঁড়িয়ে রয়েছে? এতগুলো সংকট কি একটি দেশ একসঙ্গে সামলাতে পারে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। পাকিস্তান ভেঙে কভাবে বিভক্ত হবে, এটা সময় উত্তর দেবে। কিন্তু ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয়, কোনো রাষ্ট্র শুধু সেনাবাহিনী দিয়ে শক্তিশালী হয় না, কোনো রাষ্ট্র শুধু অস্ত্র দিয়ে টিকে থাকে না। একটি দেশের প্রকৃত শক্তি হলো তার মানুষ, যেখানে মানুষ নিজেদের কথা বলতে পারে, ন্যায় বিচার পায় এবং উন্নয়নের অংশীদার হয়। আজ বালুচিস্তানের মানুষ এক ধরনের দাবি তুলছেন, পাক অধিকৃত কাশ্মীরের মানুষ এক ধরনের দাবি তুলছেন। সরকারের বক্তব্য একরকম, প্রতিবাদীদের বক্তব্য একরকম, আর বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনাগুলোর উপর নজর রাখছে। পাকিস্তান এই সংকট হয়তো একদিন কাটিয়ে উঠবে, বা হয়তো কাটিয়ে উঠতেও পারবে না, এটা ভবিষ্যৎ বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, দক্ষিণ এশীয় রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আমি আপনারা দেখছিলেন যুগান্তর নিউজ।